হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আমরা সপ্তম শ্রেণীর পার্ট 2 এর ভিডিওটি নিয়ে এসেছি। তো আমরা মেইন ভিডিওতে চলে যাই দেরি না করে। তো এখানে রয়েছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। নির্দেশনাগুলো হচ্ছে, একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথন দুটি নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথন সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য, তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। তো কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথন বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তো হুবহু এক হওয়া যাবে না। তো আমরা এখন কথোপকথনটি দেখব। এখানে একটা ছক রয়েছে, এই ছকের মাঝেই তোমরা লিখবে একটা বক্স করে। তো আমরা উত্তরপত্রটি দেখি। তো উত্তরপত্রটি দেখছি। তো উত্তর 2, আমরা বাছাই করা দুটি বিষয় হলো আমার বাছাই করা দুটি বিষয় হলো বাল্যবিবাহ, শব্দদূষণ। জোড়ায় জোড়ায় আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে, বাল্যবিবাহ নিয়ে বয়োজ্যেষ্ঠ কারোর সাথে এবং শব্দদূষণ নিয়ে সমবয়সী কারোর সাথে কথোপকথন করা ভালো। মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে। দুটি কথোপকথন সময় প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না। কথোপকথনের মাঝে সরল, জটিল এবং যৌগিক সব ধরনের বাক্য পরিহার করতে হবে। বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌগিক বাক্য ব্যবহার করা যেতে পারে। সরল বাক্য যেসব শব্দ একটি সমাপিকা ক্রিয়া থাকে, জটিল বাক্যে একটি স্বাধীন খণ্ড বাক্য এবং একখণ্ড অধীন বাক্য থাকে। তো যৌগিক বাক্যে দুই বা তার অধিক স্বাধীন বাক্য যোজক দিয়ে যুক্ত থাকে। তো নমুনা কথোপকথন। দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে কথোপকথন। আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু একটু চিন্তিত একটা বিষয় নিয়ে। কি নিয়ে চিন্তিত তুমি দাদু ভাই? বিষয়টি একটু অন্যরকম। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। অবশ্যই বলো, কি হয়েছে? আমার এক সহপাঠীর বাল্যবিবাহ। আমরা বিষয়টি বন্ধ করতে চাচ্ছি, কিন্তু কি করতে পারি তা বুঝতে পারছি না। কি বলো? তোমার থানায় জানানো উচিত। শিক্ষকদের সহায়তা নাও। এটা হতে দেওয়া যায় না। আমরা তো ছোট, কিভাবে এত কিছু করব? চিন্তা করো না, আমি যাচ্ছি তোমার সাথে। শিক্ষকের কাছে চলো আগে, তারপর আমরা থানায় যাব। সত্যি আপনি যাবেন? তাহলে খুবই ভালো হয়। এখনই যাই আমরা তাহলে। নমুনা কথোপকথন 2, বন্ধুর সাথে শব্দ দূষণ নিয়ে কথোপকথন। কিরে সাজিদ, কেমন আছিস? আমি আর বলিস না বন্ধু, মাথাটা 2 দিন ধরে খুব ব্যথা, পড়াশোনা মন দিতে পারছি না। কি বলিস, হঠাৎ করে এমন কেন? আমাদের নতুন বাসাটা একদম রাস্তার পাশে। 2 দিন আগেই আমরা আসলাম। রাস্তার হর্ন এর শব্দ অতিরিক্ত, দিনরাত সবসময় শুধু শব্দ এবং এজন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে। বর্তমানে যত গাড়ি বৃদ্ধি পাচ্ছে তার সাথে হর্ন এর শব্দ বৃদ্ধি পাচ্ছে। মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই শব্দ। ঠিক বলছিস, আমি নিজে ভুক্তভোগী। আমাদের আশেপাশের মানুষের সচেতনতার কম এই বিষয়ে।
আমি যদি মানুষের শব্দ দূষণ খারাপ দিক সম্পর্কে জানতে তবেই সচেতন হতে পারবো। আমরা কিছু করতে না পারি এই সমস্যা নিয়ে একটা কাজ করা যায়। চল আমরা ক্লাসের বন্ধুদের নিয়ে একটি প্ল্যাকার্ড বানিয়ে মানববন্ধন করি রাস্তায়। প্ল্যাকার্ড এবং ব্যানার শব্দ দূষণের খারাপ দিকগুলো তুলে ধরবো। এতে করে মানুষের সচেতনতা বাড়তে পারে। আম, খুব ভালো। চল আমরা কে আজই ব্যবস্থা করি। তো ভিডিওটি এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 3-র ভিডিও আমরা কিছুক্ষণ পরে আপলোড করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো। ধন্যবাদ।